বর্তমান সময়ে মালায়ালাম মুভি মানেই অসাধারণ কিছু। আর আজকের গল্পটাও ঠিক তেমনই। কি হবে যখন একজন পূজারীর সাথে একজন আত্মার সম্পর্ক গড়ে উঠবে, তার জীবন কিভাবে পরিবর্তন হতে শুরু করবে, তার সবটাই আমরা জানতে পারবো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মালায়ালাম মুভি সার্ভাম মায়াতে। যেই গল্প তোমাদের অসাধারণ লাগবে, যেই মুভির IMDb রেটিং রয়েছে 7.8 আউট অফ 10 এবং 94% গুগল ইউজাররা মুভিটিকে পছন্দ করেছে। তাই মুভি সম্পর্কে আর কিছু না বলে সোজা গল্প শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। মুভি শুরু হয় একটি ইভেন্টে পার্টিসিপেট করতে আসা মিউজিক ব্যান্ড দেখিয়ে। এই মিউজিক ব্যান্ডটি আগামীতে ইউরোপে একটি শো করবে। টিম ম্যানেজার সাজি দেখতে পায় টিম মেম্বার 15 জনের মধ্যে 14 জনের ইউরোপের ভিসা হয়েছে, বাকি একজনের ভিসা এখনও হয়নি। সাজি চেক করে দেখতে পায় প্রভিন্দু, যে এই ব্যান্ডের ইলেকট্রিক গিটারিস্ট, তার ভিসা রিজেক্ট হয়েছে। সাজি বুঝে উঠতে পারে না সে এই কথাটা কি করে প্রভিন্দুকে জানাবে। শো শেষে সবাই বাড়ি ফেরার সময় সাজি প্রভিন্দুর সাথে কথা বলতে আসে। সে দেখতে পায় প্রভিন্দু ইউরোপ ট্রিপের জন্য অনলাইনে শপিং করছে, এমনকি সে তার অ্যাপার্টমেন্টটাও ছেড়ে দিয়েছে 2 মাসের ভাড়া বাঁচানোর জন্য। তখনই সাজি দেরি না করে বলে ফেলে, তোমার ভিসা ক্যান্সেল হয়েছে, তুমি ট্রিপে আমাদের সাথে যাচ্ছ না। প্রভিন্দু অবাক হয়ে যায়। সাজি জানায় ইনভেস্টর তাকে মেসেজ করে জানিয়েছে এই শোয়ের বাজেটের জন্য তারা ইলেকট্রিক গিটারিস্টকে হায়ার করতে পারছে না। সাজি প্রভিন্দুকে বুঝিয়ে বলে, দেখো, এটা তোমার ভালোর জন্যও হতে পারে, হয়তো তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে। প্রভিন্দু বলে, এই 2 মাস এখন আমি কি করব? না থাকার জায়গা আছে আর না খাওয়ার জন্য কোনো টাকা, বেকার বসে থাকতে হবে আমার। সাজি বলে, এমন করে কেন বলছো? তুমি এত ভালো ফ্যামিলি থেকে বিলং করো, তোমার বাবা বড় ভাই এত বড় পূজারী, তাদের ইনকামের কাছে এই ট্রিপটা কিছুই না। তুমি কি করে এত ভালো একটা প্রফেশন ছেড়ে দিতে পারলে? প্রভিন্দু মিউজিকে আসার পূর্বে তার বাবা এবং বড় ভাইয়ের মতো পূজা পাঠ করত। প্রভিন্দু বলে, যদি কারো বিশ্বাস উঠে গিয়ে সে নাস্তিক হয়ে ওঠে, তাহলে সেটা তার জন্য পার্সোনাল চয়েস। একজন মিউজিশিয়ান হওয়ার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে আমাকে। সাজি বলে, আমি তোমার সাথে মতের বিরোধ করছি না, তুমি আমাদের গ্রুপের সব থেকে ট্যালেন্টেড আর্টিস্ট। যেহেতু ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে, এটাই উপযুক্ত সময় তোমার বাবার জন্মদিন অ্যাটেন্ড করার। এই সময় তোমার তার এক্সট্রা কেয়ার নেওয়া উচিত। সামনে প্রভিন্দুর বাবার 70তম জন্মদিন। প্রভিন্দুর বড় ভাই এই জন্যই তাকে অনেকবার টেক্সট করেছে, কিন্তু প্রভিন্দু তার দাদাকে রেসপন্স পর্যন্ত করেনি। সে চিন্তা করে এই 2 মাস বেকার থাকার থেকে সাজির কথা মতো গ্রামে চলে যাওয়াটাই ভালো হবে। প্রভিন্দু তার দাদাকে সরাসরি বলতে পারে না, তাই জন্য জানিয়ে দেয় সে ব্যস্ত আছে, কিন্তু চেষ্টা করে দেখবে। এরপরেই দেখানো হয় প্রভিন্দুর অপরূপ সৌন্দর্যে ভরা সেই গ্রামটিকে। সে তার গ্রামের বাড়িতে আসে। সেখানে সবাই তার বাবার 70তম জন্মদিন উপলক্ষে আনন্দ উল্লাস করছিল। প্রভিন্দুর দাদা বিদেশে VIP পুজো করে থাকেন। তিনি তার বাবার জন্মদিন উপলক্ষে দেশে এসেছেন। আজই আবার ফ্লাইটে করে চলেও যাবেন। প্রভিন্দু বাড়ির পেছন দিক দিয়ে ঘরে প্রবেশ করে। সেখানে তাকে দেখে তাদের বাড়ির পোষা কুকুর পাপ্পু দারুণ খুশি হয়। প্রভিন্দু সোজা তার আঙ্কেলের রুমে আসে। তার আঙ্কেলও তাকে দেখে খুশি হয়। তখনই রুমে প্রভিন্দুর বড় ভাই আসে। সে প্রভিন্দুর সাথে দেখা করে চলে যায়। প্রভিন্দুর আঙ্কেল তাকে বলে, তুমি আমাদের পেশাতে থাকলে এতদিনে মন্দিরের প্রধান পূজারী হয়ে যেতে। প্রভিন্দু তারপর তার নিজের রুমে আসে। সে সেখানে তার পুরনো গিটার দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে। পরের দিন রূপেশ নামের একজন পণ্ডিতকে দেখানো হয়। রূপেশ প্রভিন্দুর কাজিন হয়। সে একটি বাড়িতে পূজা করতে এসেছে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে। সে তার অ্যাসিস্ট্যান্টকে চেঞ্জ করতে যাচ্ছে, কারণ তার কাজের দক্ষিণা সবটাই সে নিজে নিয়ে চলে যায়। এরপরই প্রভিন্দু তার কাজিন রূপেশের সাথে দেখা করতে আসে। প্রভিন্দু রূপেশের কাছে কাজের কথা বলে। সে বলে, এমন কি কোনো কাজ আছে 2-3 মাসের মতন করা যাবে? রূপেশ প্রভিন্দুকে এমন কাজের অফার দেয় যেগুলো তার পছন্দ হয় না। রূপেশ তারপর বলে, তাহলে তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যা, তুই তো বেদ নিয়ে পড়াশোনাও করেছিস। আমি এখনো তোর কানা অংশও শিখতে পারিনি, তারপরেও আমি ঠিকই কাজ করে যাচ্ছি। প্রভিন্দু বলে, কিন্তু আমার ভগবানের প্রতি বিশ্বাস নেই। তখনই রূপেশ কিছু বাচ্চা ছেলেকে ড্রিঙ্ক করতে দেখে। সে তাদেরকে বাধা দিতে এগিয়ে আসে। তখনই ছেলেগুলো উল্টো তাকে মারতে এগিয়ে আসে। রূপেশ ভয় পেয়ে পালাতে থাকে, আর প্রভিন্দু এসব দেখে আগে থেকেই পালিয়ে যায়। পরদিন প্রভিন্দু একটি স্টুডিওতে সোলো গিটার রেকর্ড করতে আসে। রেকর্ড শেষে পেমেন্ট নেওয়ার সময় তারা জানায় এখন তারা পেমেন্ট করবে না, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরে করে দেবে।
তবে প্রভেন্দুর কাছে বাড়ি ফেরার মতো টাকাও তখন ছিল না। বাড়ি ফিরে প্রভেন্দু তার আঙ্কেলের কাছে 200 টাকা চায়, তবে তার আঙ্কেল তার বাবার কাছ থেকে চাইতে বলে। প্রভেন্দু তার বাবার সাথে ঠিকমতো কথা বলতো না, কিন্তু কোনো উপায় না পেয়ে প্রভেন্দু তার বাবার কাছে টাকা চাইতে আসে। প্রভেন্দুর বাবা জানতে চায় টাকা কি জন্য প্রয়োজন। প্রভেন্দু বলে বাইরে গিয়ে চা খাবে। তখন প্রভেন্দুর বাবা একটি পট এনে বলে, এই নাও চা, ঘরে বসে খেয়ে নাও। প্রভেন্দুর কাছে তার বাবার এই ব্যবহার ভীষণ অপমানজনক লাগে। সে সরাসরি তার আঙ্কেলের কাছে এসে কমপ্লেন জানায়। তখন তার আঙ্কেল গীতার একটি শ্লোক বলে, যার মানে ছিল, খারাপ সময় আমাদের বুদ্ধি কেড়ে নিতে পারে না, যদি সঠিক ব্যবহার করতে জানো তাহলে নতুন করে আবার ধন উপার্জন করা যায়। এই কথা বলে প্রভেন্দুর আঙ্কেল তাকে আবার কাজে লেগে পড়তে বলে। এরপরই প্রভেন্দু তার কাজিন রূপেশের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য আসে। রূপেশ প্রভেন্দুর ডিসিশনে খুবই খুশি হয়। তারা দুজন মিলে গ্রামে পুজো করতে শুরু করে। একদিন একটি বাড়িতে পুজো করতে আসে তারা। তখনই রূপেশ সেই বাড়িতে একটি নতুন দোলনা লাগাতে দেখে। জানতে চায় এই দোলনাতে কজন বসতে পারবে। দোলনার লোকটি বলে, পুরো গ্রামবাসী এই দোলনাতে বসলেও দোলনা খুলে পড়বে না। এই কথা শোনার পর রূপেশ বাড়ির সকল বাচ্চাদের নিয়ে দোলনাতে বসে, আর এই জন্যই একসময় দোলনাটা ছিঁড়ে পড়ে যায়। প্রভেন্দু দেখতে পায় রূপেশের ওপর সকল বাচ্চা পড়ে গেছে। এতে রূপেশ মারাত্মক আহত হয়, তার হাত পা ভেঙে যায়। ডক্টর তাকে রেস্ট নিতে বলে। রূপেশ বলে, এখন তুই পূজা করার জন্য পুরোপুরি ফিট আছিস, আমার সাহায্যের প্রয়োজন নেই। কাল থেকে তুই একাই পুজো করতে যাবি, আর যা ইনকাম হবে আমাদের মধ্যে 50-50 ভাগ হবে। প্রভেন্দু বলে, কেন? কাজ আমি একা করতে যাব, তাহলে 50-50 কেন হবে? রূপেশ বলে, কারণ ক্লায়েন্ট তো আমি জোগাড় করব, তাই না? প্রভেন্দু বলে, ঠিক আছে, তাহলে 60-40 হোক। রূপেশ রাজি হয়ে যায়। এরপর প্রভেন্দু একাই পুজো করতে শুরু করে। কাস্টমার তার পূজাতে বেশ সন্তুষ্ট হয়। সে কথা মতো রূপেশকে তার ইনকামের 40% দিয়ে দেয়। পাশাপাশি সে তার মিউজিক ক্যারিয়ারটাও চালিয়ে যায়। একদিন রূপেশ প্রভেন্দুকে কল করে একটি ভিন্ন ধর্মী পূজায় যেতে বলে। সে বলে, লয়ারের ছেলে আমাদের অনেক টাকা অফার করেছে, তার ছেলে নাকি অদ্ভুত জিনিস দেখতে পায়, মানে কোনো ছায়া। প্রভেন্দু শুনে বলে, আমি আত্মা ভূতপ্রেত তাড়ানোর কোনো মন্ত্র জানি না। রূপেশ বলে, সেসব আমি তোকে বলে দেব, তুই শুধু বেশি করে ধূপকাঠি জ্বালিয়ে যাবি, যেন মনে হয় পুজো অনেক সুষ্ঠুভাবে পালন হচ্ছে। সেদিন প্রভেন্দুর রেকর্ডিংটা ক্যান্সেল হয়, আর এই জন্যই সে ওই কাজটি করতে রাজি হয়, এটা ভেবে যে কিছু টাকা তো পাওয়া যাবে। পরদিন সন্ধ্যায় প্রভেন্দু সেই বাড়িতে আসে। তার অটো ড্রাইভার যখন শুনতে পায় সে ভূত তাড়ানোর পুজো করতে এসেছে, লোকটি ভয় পেয়ে বাড়িতেই প্রবেশ করে না। প্রভেন্দু রূপেশের কথা মতো পুজো পাঠ শুরু করে। সে তখন বাড়িতে একটি গিটার দেখতে পায়। জানতে পারে এই গিটারটি অবিনাশ ছেলেটির, যার জন্য সে পুজো করতে এসেছে। অবিনাশ কারোর সাথে কথা বলে না, ঠিকমতো খায় না, এমনকি সে এখন গিটারও বাজায় না। অবিনাশের বাবা জানায় তারা শহরের সব থেকে ভালো ডাক্তারকে দেখিয়েছে, মেডিসিনও নিচ্ছে, কিন্তু অবিনাশের মার ইচ্ছেতে আজ এই পুজো করানো হচ্ছে। কিছুক্ষণ পর অবিনাশকে নিয়ে আসা হয়। অবিনাশের মা জানায় অবিনাশকে একটি মেয়ে আত্মা কিছু বলতে চায়। সে ওই মেয়েটিকে সারাক্ষণ দেখতে পায়। এই ভয়ে অবিনাশ কারোর সাথে তাকিয়ে কথাও বলতে চায় না। সব শুনে প্রভেন্দু বলে, পুজো হয়ে গেলে মেয়েটির আত্মা এই বাড়ি ছেড়ে চলে যাবে। প্রভেন্দু পুজো শুরু করে। কিছুক্ষণ পর অবিনাশ প্রভেন্দুর দিকে তাকায়। অবিনাশের মা সেটা নোটিস করে, আর তারপর অবিনাশ খুবই স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে। অবিনাশের বাবা ভীষণ খুশি হয়, কিন্তু প্রভেন্দু বুঝতে পারে না এসব কি করে হয়ে গেল। তার নিজের কাজের ওপরই কোনো বিশ্বাস ছিল না। সবকিছু রূপেশকে শোনালে রূপেশ বলে, আমি যে মন্ত্র তোকে পাঠিয়েছিলাম সেই মন্ত্র পড়াতে আত্মা চলে গেছে, ওই মন্ত্র বিশাল শক্তিশালী। প্রভেন্দু বলে, না না, তারা আগে ডাক্তারও দেখিয়েছিল, হয়তো মেডিসিনের প্রতিক্রিয়া এখন কাজ করছে। সকালে প্রভেন্দুর অটো ড্রাইভার কল করে জানতে চায় পূজার জন্য সে কি রকম মূর্তি নিয়ে আসবে। প্রভেন্দু বলে, সব থেকে ছোটটা। তখন লোকটি বলে, আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে এটা কার ছবি? প্রভেন্দু চেক করে দেখতে পায় একজন কোরিয়ান সিঙ্গারের ছবি রয়েছে তার ডিপিতে। সে বুঝতে পারে না তার প্রোফাইল চেঞ্জ কেমন করে হলো। পুজো করতে যাওয়ার সময় রূপেশের সেই পুরনো অ্যাসিস্ট্যান্ট প্রভেন্দুকে বলে, আমি জানি তুমি একজন নাস্তিক, তারপরেও তুমি সুনামের সাথে কাজ করে যাচ্ছ, মানুষজন যদি ব্যাপারটা জানে ভালো হবে কি? সে প্রভেন্দুকে সোজাসুজি তার মুখ বন্ধ রাখার জন্য প্রতিটা পুজোর থেকে চার্জ ডিমান্ড করে। প্রভেন্দু নিরুপায় হয়ে কিছু বলতে পারে না। এই বলেই পুরনো অ্যাসিস্ট্যান্ট বাইক নিয়ে চলে যায়। তবে তখনই তার বাইকের একটি অ্যাক্সিডেন্ট হয়। এই সব কিছু দেখে প্রভেন্দুর ড্রাইভার মনে করে হয়তো প্রভেন্দুর কাছে কোনো অলৌকিক শক্তি রয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে হাত জোর করে প্রভেন্দুকে বলে, প্রভু, আমি যদি কখনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিন। কিছুক্ষণ পর একজন ডেলিভারি ম্যান একটি পার্সেল নিয়ে সেখানে আসে।
প্রভেন্দু জানায় সে কিছু অর্ডার করেনি। ডেলিভারি বয় এসে বলে অ্যাড্রেস আর নাম আপনারই। তখন প্রভেন্দু দেখতে পায় পার্সেলে একটি মেয়েদের কুর্তা রয়েছে। সে একদমই অবাক হয়ে যায়, তার ফোন থেকে মেয়েদের কুর্তা কে অর্ডার করলো। এরপর প্রভেন্দু তার ফোন থেকে সমস্ত অ্যাপস ডিলিট করতে শুরু করে। সে তার আঙ্কেলকে জানায় তার ফোন থেকে অটোমেটিক্যালি প্রোফাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্রেডিট কার্ড থেকে ড্রেস অর্ডার হচ্ছে। রাতে প্রভেন্দু ফোন সুইচ অফ করে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ফোন চেক করতে গিয়ে দেখতে পায় তার ফোনটি মিসিং। তখনই সে দেখতে পায় একটি মেয়ে বসে তার ফোনটিকে ইউজ করছে। প্রভেন্দু তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর মেয়েটি প্রভেন্দুকে জেগে থাকতে দেখে বলে ভয় পেও না, আমি এখনই চলে যাচ্ছি, কিছুক্ষণ পর আবার ফিরে আসব। এই বলে মেয়েটি মুহূর্তেই ভ্যানিশ হয়ে যায়। প্রভেন্দু তো ভয়ে একদমই চৌচির। সে দৌড়ে এসে তার আঙ্কেলের রুমে ঘুমাতে আসে। সকালে সে তার আঙ্কেলকে বলে আমি গতকাল রাতে একটি মেয়েকে স্বপ্নে দেখেছি। আঙ্কেল বলে এই বয়সে তো মেয়েদের স্বপ্ন দেখাটাই স্বাভাবিক, তাই না? প্রভেন্দু বলে কিন্তু আমি মেয়েটিকে কথাও বলতে শুনেছি। আঙ্কেলের সাথে কথা বলার পরই সে আবার মেয়েটিকে দেখতে পায়। প্রভেন্দু আবারও ভয় পেতে থাকে। মেয়েটি বলে ভয় পেও না, অবিনাশও তোমার মতো ভয় পেত। সে এত ভয় পেত যে আমার সাথে আই কন্ট্যাক্টও করতে চাইতো না, তাই তার সাথে কথা বলেও আমি কোনো আনন্দ পেতাম না। প্রভেন্দু ভয়ে ভয়ে মেয়েটির সাথে কোনো রকম হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছিল। সুযোগ পেয়েই প্রভেন্দু সোজা একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসে। সে ডাক্তারকে জানায় অবিনাশের মতো সেই মেয়েটিকে এখন সে দেখতে পাচ্ছে, আর এটা হয়েছে তাদের বাড়িতে পুজো করতে যাওয়ার পর থেকে। অবিনাশ এখন পুরোপুরি ঠিক আছে, কিন্তু সেই একই প্রবলেম এখন আমার সাথে হচ্ছে। ডাক্তার বলে তাহলে সেম পূজা তুমিও করে নাও। প্রভেন্দু বলে আমি এসবে বিশ্বাস করি না, আমি একজন নাস্তিক। ডাক্তার বলে তাহলে তুমি পূজা কি করে করো? প্রভেন্দু বলে আমি একজন মিউজিশিয়ান, ফাঁকা সময়ে এই কাজটাকে পেশা হিসেবে নিয়েছি। আমার মা একজন ভালো বীণা বাজাতেন। আমাদের বাড়িতে ছোট একটা মন্দির আছে। একদিন শুদ্ধ হয়ে আমি পূজা করতে মন্দিরে যাই। পূজা শুরু হওয়ার পর হঠাৎই আমি মায়ের আওয়াজ শুনতে পাই। আমি ভেবেছিলাম পুজো শেষ করে মার সাথে কথা বলে আসব, কিন্তু এসে দেখতে পাই মা ফ্লোরে পড়েছিল। সে চিরকালের জন্য আমাকে ছেড়ে চলে গেছিল। সেদিন থেকে ভগবানের প্রতি আমার বিশ্বাস একদমই উঠে গেছে। ডাক্তার বলে তাহলে তোমার সেই ট্রমা থেকেই এখন হ্যালুসিনেশন হচ্ছে। প্রভেন্দু বলে এরকম কিছুই না, এটা ভিন্ন ঘটনা। ডাক্তার বলে তবুও তুমি আগে সেই ট্রমা থেকে বের হয়ে আসো, তারপর এটা ট্রিটমেন্ট করব। বিশ্বাস করো তুমি সুস্থ আছো। রাতে ডক্টরের মেডিসিন খেয়ে প্রভেন্দু ঘুমোতে আসে। সে তার রুম, বেড, বাথরুম সব চেক করে, কোথাও মেয়েটিকে দেখতে পায় না। তবে আজও মাঝরাতে সে তার ফোনটাকে দেখতে পায় না। উঠে দেখতে পায় সেই মেয়েটি তার ফোন নিয়ে রিলস দেখছে। প্রভেন্দু ভাবতে থাকে সে স্বপ্ন দেখছে নাকি। মেয়েটি বলে আমি কোনো স্বপ্ন নই, আমি বাস্তব। দাঁড়াও তোমাকে একটা ডেমো দেখাচ্ছি। আঙ্কেল আবারও ওয়াশরুমে গিয়ে ফ্ল্যাশ দেয়নি, ওনার হয়ে আমি এখন সেটা করে দিচ্ছি। তারপরেই মেয়েটি দাঁড়িয়ে থেকে চুটকি বাজিয়েই টয়লেটের ফ্ল্যাশ অন করে, আর এরপর সে চুটকি বাজিয়ে লাইটও জ্বালাতে চায়, কিন্তু বাল্বটি নষ্ট হয়ে যায়। তখন সেই আওয়াজ শুনতে পেয়ে আঙ্কেল সেখানে আসে, কিন্তু আঙ্কেল মেয়েটিকে দেখতে পায় না। প্রভেন্দু ভয়ে কথা বলতে পারে না। সে শুধু একটাই কথা বলে, কে তুমি? মেয়েটি এক্সাইটেড হয়ে বলে হয়তো আমি কোনো প্রেতাত্মা। প্রভেন্দুর সাথে সাথে ভেতরে ঢুকে তার রুমের দরজা লাগিয়ে দেয়। পরের দিন রূপেশ প্রভেন্দুর বাড়িতে আসে। তাকে পুজো পাঠ করানোর জন্য প্রভেন্দু নিয়ে এসেছে। প্রভেন্দু বলে আমি মেয়েটিকে ঘরে লক করে রেখেছি, কিন্তু দরজা খোলার পর ভেতরে মেয়েটিকে দেখতে পায় না। তবুও রূপেশ ভেতরে পুজো করে। সে কিছু মন্ত্র পড়ে বলে আমি আত্মাকে চলে যেতে দেখেছি। কিন্তু রূপেশ চলে যাওয়ার পর প্রভেন্দু মেয়েটিকে আবার দেখতে পায়। মেয়েটি একটু রুড হয়ে বলে আমি কি তোমার সাথে বাজে কিছু করেছি? আমি জানি না কেন আমি তোমার পেছন পেছন ঘুরছি, এমনকি আমি এটাও জানি না আমি কি করে এমন হলাম। তখন মেয়েটি জেসাসের নাম নেয়। প্রভেন্দু বুঝতে পারে মেয়েটি খ্রিস্টান। সে একটি উপায় খুঁজে পায়। পরের দিন সকালে সে চার্চে একটি ক্রস কিনতে আসে। সেখানেও মেয়েটি তার পিছু নেয়। প্রভেন্দু তখন হরর মুভির মতো একটি ক্রস নিয়ে মেয়েটির সামনে এগোতে থাকে। মেয়েটি ভয় পাওয়ার অ্যাক্টিং করে বলে তুমি কি বোকা? আমার চারপাশে এত ক্রস রয়েছে, তবুও আমি এখানে আসতে পেরেছি। জেসাসের সাথে আমার কোনো প্রবলেম নেই। আমি সত্যি জানি না আত্মা কি করে হয়ে গেলাম, আমার সাথে কি ঘটেছিল, আমার পরিচয় কি। তখনই প্রভেন্দুর কাছে রেকর্ডিংয়ের জন্য স্টুডিও থেকে একটি কল আসে। স্টুডিও থেকে জানানো হয় তার গিটার রেকর্ডিং শুনে একজন ডিরেক্টর পছন্দ করেছেন, আর এই জন্যই তাকে এখন একটি ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ করা হবে। মেয়েটি প্রভেন্দুকে কংগ্রাচুলেশনস জানায়। এরপর প্রভেন্দু স্টুডিওতে আসে। সে আশেপাশে মেয়েটিকে খুঁজতে থাকে, কিন্তু মেয়েটি স্টুডিওতে ছিল না। প্রভেন্দু ভিডিও কনফারেন্সে গিটার বাজানো শুরু করে, কিন্তু মিউজিক ডিরেক্টরের কাছে তার গিটার বাজানোর টিউনটা পছন্দই হচ্ছিল না।
তখন মেয়েটি স্টুডিওতে আসে। মেয়েটি প্রভেন্দুকে ইনস্ট্রাকশন দিয়ে বলে দেয় কিভাবে বাজাতে হবে। প্রভেন্দু অবাক হয়ে সেইভাবেই বাজানো শুরু করে। আর আশ্চর্যজনকভাবে মিউজিক ডিরেক্টরেরও এইবার টিউনটা খুবই পছন্দ হয়। তিনি প্রভেন্দুকে মুম্বাইয়ে ডেকে নেন। প্রভেন্দু দারুণ খুশি হয়, তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। সে মেয়েটির দিকে তাকিয়ে মনে মনে ধন্যবাদ জানায়। আর এরপর থেকেই প্রভেন্দু এবার মেয়েটির সাথে কমফোর্টেবল হতে শুরু করে। তারা একসাথে গল্প করে। মেয়েটি জানায় তার গিটারের কর্ডস সম্পর্কে সব জানা আছে। তখন মেয়েটির মনে পড়ে অবিনাশও গিটার বাজাতে পছন্দ করত, আর প্রভেন্দুও গিটার বাজাতে পছন্দ করে। আর মেয়েটিরও মিউজিক এবং গিটারের কর্ডস সম্পর্কে ভালোই নলেজ রয়েছে। অর্থাৎ এই তিনজনকেই মিউজিক জিনিসটাই কানেক্ট করেছে। প্রভেন্দু তখন মেয়েটির একটি নাম দেয়, ডেলুলু, মানে ডিলিউশন। প্রভেন্দু বলে, ডেলুলু, তুমি কি এখন আমার ফোন থেকে অনলাইনে অর্ডার করা বন্ধ করবে? আমার কাছে তেমন টাকা নেই। আচ্ছা, তুমি কি ম্যাজিক করে 500 টাকা বানাতে পারবে? ডেলুলু বলে, তোমার কি আমাকে জাদুর কোনো জিনিস মনে হচ্ছে? আমার এত পাওয়ার নেই, তবে ছোটোখাটো পাওয়ার আছে। সেদিন যেমন ছেলেটি তোমার সাথে বেয়াদবি করেছিল, তখন আমি তার বাইকের অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে তাকে শায়েস্তা করেছিলাম। প্রভেন্দু সেটা শুনে বলে, তাই নাকি? সেটার পেছনে তোমার হাত ছিল? ডেলুলু বলে, দেখো, আমার নিজের সম্পর্কে কিছু মনে নেই, তবে আমার এইটুকু মনে আছে, আমি মারা যাওয়ার আগে কেউ একজন আমাকে ইয়েস বলেছিল। প্রভেন্দু তখন বলে, তোমার ভয়েসের মধ্যে ম্যাজিক আছে। যদি তুমি মারা না যেতে তাহলে হয়তো একদিন বড় স্টার হতে পারতে। ডেলুলু মন খারাপ করে বলে, যেহেতু আমি মারা গেছি, এখন আর সেই সুযোগটি নেই। ডেলুলু হাঁটতে হাঁটতে প্রভেন্দুকে গান গেয়ে শোনায়। আর প্রভেন্দু ভুলেই যায় সে একটা আত্মার সাথে বন্ধুত্ব করে তুলছে। সে ডেলুলুর সাথে সময় কাটাতে পছন্দ করতে শুরু করে। তারা একসাথে সব জায়গায় যেতে শুরু করে। একদিন প্রভেন্দু তার আঙ্কেলের সাথে কথা বলতে আসলে তার রুমে ডেলুলু গিটার বাজাচ্ছিল। প্রভেন্দুর আঙ্কেল বলে, তুই এখানে? তাহলে গিটার কে বাজাচ্ছে? প্রভেন্দু বলে, স্পিকার থেকে আওয়াজ আসছে। এই বলেই প্রভেন্দু সাথে সাথে নিজের ঘরে এসে ডেলুলুকে বলে দেয় বাড়ির মধ্যে এমন কিছু না করতে। সবাই অবাক হয়ে যায়। তখন ডেলুলু বলে, তুমি তোমার বাবার সাথে ঠিকমতো কথা কেন বলো না? প্রভেন্দু বলে, যেদিন মা মারা গিয়েছিল সেদিন মার বডি নিয়ে যাওয়ার সময় পাপ্পু জোরে জোরে বার্কিং করছিল, তবে তাকে পেছনে বেঁধে রাখা হয়েছিল। মা পাপ্পুর সব থেকে ফেভারিট ছিল। আমার মনে হয়েছিল শেষবার মাকে দেখার রাইট তারও ছিল। আমি তখন তাকে নিয়ে আসি, আর এতেই বাবা আমাদের দুজনের ওপর ভীষণ রেগে যায়। বাবা কুকুর পছন্দ করতো না। তিনি আমাদের দুজনকেই রিচুয়াল শেষ হওয়া পর্যন্ত বাইরে থাকতে বলেছিল। আমি আমার মাকে শেষবারের মতো দেখতে পাইনি শুধু আমার বাবার জন্য। তারপর থেকেই বাবার সাথে আমার তেমন কথা হতো না। ডেলুলু বলে, কিন্তু এখন তোমার বাবা পাপ্পুকে ভীষণ পছন্দ করে। সবকিছু ঠিক করে নিলেই তো পারো। আমাদের জীবন অনেক ছোট, কারো সাথে অভিমান করে থেকে সেই মূল্যবান সময়টাকে নষ্ট করো না। প্রভেন্দু বুঝতে পারে ডেলুলু ঠিক বলছে। এরপর একদিন প্রভেন্দু ডেলুলুকে নিয়ে সেমেট্রিতে আসে। ডেলুলু সেখানে প্রতিটি কবরের নাম দেখে তার নিজের নাম মনে করার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। সন্ধ্যায় প্রভেন্দু ডেলুলুকে নিয়ে গ্রামের মেলায় আসে। সে দেখতে পায় প্রভেন্দুর মুম্বাইয়ের টিকিট চলে এসেছে। তখন মন্দিরে যাওয়ার জন্য প্রভেন্দুর দাদা কল করে, কিন্তু প্রভেন্দু কলটা রিসিভ করে না। ডেলুলু বলে, তুমি ভগবানকে কেন বিশ্বাস করো না? প্রভেন্দু বলে, কারণ আমি ভগবানকে কখনো দেখিনি। ডেলুলু বলে, তুমি কি মিউজিককে দেখতে পাও? তবুও তোমার মিউজিকের প্রতি বিশ্বাস রয়েছে। মিউজিক ট্যালেন্ট এবং প্র্যাকটিস থেকে আসে। সেইভাবেই ট্যালেন্ট হলো ভগবান, আর প্র্যাকটিস হচ্ছে প্রেয়ার। প্রভেন্দু বলে, তুমি ভূত হয়ে ভগবানের প্রশংসা করছো, ব্যাপারটা কেমন অদ্ভুত না? ডেলুলু বলে, আমাকে ভূত বলবে না, আমি ভালো একটা আত্মা। প্রভেন্দু বলে, হ্যাঁ, তাই তো তোমার মধ্যে কোনো পাওয়ার নেই, তুমি কাউকে ছুতেও পর্যন্ত পারো না। তখন ডেলুলু হাওয়ার সাথে প্রভেন্দুকে স্পর্শ করে। তার এই শীতল সতেজ হাওয়ার স্পর্শ যেন প্রভেন্দুকে ভেতর থেকে ছুঁয়ে যায়। সে দারুণ খুশি হয়। তখন সে ডেলুলুর ছবি তুলে দেখতে চায় তার ফোনে ডেলুলুর ছবি আসে কিনা, কিন্তু ছবিতে ডেলুলুর ফেস কিছুতেই আসছিল না। পরদিন প্রভেন্দু মুম্বাইয়ে যাওয়ার জন্য ফ্লাইটে ওঠে। তার সাথে ডেলুলুও ফ্লাইটে ওঠে। ডেলুলু প্রভেন্দুর পাশের একটি খালি সিটে বসে। হঠাৎ ডেলুলু প্রভেন্দুর পাশে বসা মেয়েটির শরীরে প্রবেশ করে। ডেলুলু বলে, আমার মনে পড়েছে, আমি ফ্লাইটে ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম। প্রভেন্দু বলে, আরও কিছু মনে করার চেষ্টা করো। কিন্তু সে আর কিছুই মনে করতে পারছিল না। প্রভেন্দু বলে, একবার তোমার সব মনে পড়ে গেলে তোমার আত্মা মুক্তি পেয়ে যাবে। ডেলুলু তখন বলে, আমি চলে গেলে তুমি কি আমাকে মিস করবে না? প্রভেন্দু বলে, তোমার আত্মার মুক্তি পাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট। এতে ডেলুলু রাগ করে।
প্রভেন্দু ডেলুলুর মন ভালো করার জন্য বলে, আমি তোমাকে মিস করব। কিন্তু ততক্ষণে ডেলুলু মেয়েটির শরীর থেকে চলে যায়। আর এতে মেয়েটির অদ্ভুত রিয়াকশন দেখে প্রভেন্দু খুবই অ্যাম্বারেস ফিল করে। অন্যদিকে মুম্বাইয়ে দেখানো হয় একটি মেয়েকে, যে খুবই কান্না করছে। এই মেয়েটির নাম সাধেয়া। সাধেয়ার বয়ফ্রেন্ড আসে তার সাথে কথা বলতে। তাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই তারা তাদের গিফট একে অপরকে ফিরিয়ে দিচ্ছে। সাধেয়া তার বয়ফ্রেন্ডকে ভালো থাকার কথা বলে কাঁদতে কাঁদতে স্টুডিওতে চলে আসে। আসলে সাধেয়াই প্রভেন্দুকে রেকর্ডিংয়ের জন্য সিলেক্ট করেছিল। সাধেয়া এরপর প্রভেন্দুকে নিয়ে ডিনারে আসে। তখন তার বয়ফ্রেন্ড টেক্সট করলে সাধেয়া কান্নায় ভেঙে পড়ে। ডেলুলু পাশে বসে তার মেসেজগুলোকে চেক করে বুঝতে পারে সাধেয়ার ব্রেকআপ হয়েছে। সে প্রভেন্দুকে সেটা জানায়। প্রভেন্দু সাধেয়ার সাথে কথা বলার চেষ্টা করে, আর সাধেয়া তখন তার ব্রেকআপের কথা প্রভেন্দুর সাথে শেয়ার করে। সাধেয়ার কথা শুনে ডেলুলুর মনে পড়ে সেও কাউকে ভালোবাসত। প্রভেন্দু জানতে চায় সেই ছেলেটির নাম কি ছিল। ডেলুলু বলতে পারে না। তখন ফ্লাইটে সাধেয়া তার সিটের পাশে প্রভেন্দুকে ডেকে নেয়। ডেলুলুও প্রভেন্দুকে সাধেয়ার কাছে যেতে বলে। এদিকে সাধেয়া প্রভেন্দুকে তার কাজিনের প্রি ওয়েডিং প্রোগ্রামে ইনভাইট করে। প্রভেন্দু সেটা ডেলুলুকে জানায়। ডেলুলু বলে, হয়তো সাধেয়া তোমাকে পছন্দ করতে শুরু করেছে, কারণ তুমি আসলেই একজন ভালো মানুষ। এত তাড়াতাড়ি কেউ কাছে আসলে বিশ্বাস করতে কষ্ট হয়। ডেলুলু তখন বুঝিয়ে বলে, একটি ভালো সম্পর্ক, ভালো পার্টনার আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে। প্রভেন্দু বলে, সবই ঠিক আছে, যাব কি করে? ডেলুলু বলে, কেন, তোমার বাবার কার নিয়ে যাবে? প্রভেন্দু তার বাবার কাছে কার চাইতে চাচ্ছিল না। তখনই সে পাপ্পুর আওয়াজ শুনতে পেয়ে চেক করতে আসে। দেখতে পায় তার বাবা পাপ্পুর অনেক যত্ন নিচ্ছে। প্রভেন্দু এটাও নোটিস করে তার বাবা নিজেও অসুস্থ, কিন্তু প্রভেন্দু কখনো তার বাবার দিকে ভালো করে তাকিয়েও দেখেনি। 2 বছর যাবৎ তিনি শ্বাসকষ্টে ভুগছেন। প্রভেন্দু দেখতে পায় তার মায়ের ব্যবহৃত কাপড়গুলো এখনো তার বাবার কাভার্ডে রয়েছে। তার বাবা এখনো সেগুলোকে নিয়মিত পরিষ্কার করে যত্ন নেয়। এত কিছু দেখে প্রভেন্দুর গিল্ট ফিল হয় যে সে তার বাবার সাথে এত দিন যাবৎ কথা বলেনি। সে তার বাবার কাছে তার গাড়িটা চায়। আর প্রভেন্দুর বাবাও এত দিন পর ছেলেকে তার কাছে পেয়ে খুবই ইমোশনাল হয়ে পড়ে, আর তিনি তার গাড়িটা নিয়ে যেতে বলেন। প্রভেন্দু পরের দিন সন্ধ্যায় সাধেয়ার কাজিনের ওয়েডিংয়ে আসে। সাধেয়ার সাথে প্রভেন্দুকে এতটা ক্লোজ হতে দেখে ডেলুলুর একদমই ভালো লাগে না। সে কষ্ট পেতে থাকে। ফেরার সময় ডেলুলু প্রভেন্দুকে জানায়, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। প্রভেন্দু নর্মাল ভেবে নিয়ে বলে, আমিও তোমাকে ভালোবাসি। ডেলুলু বলে, তোমার লাইফে অন্য মেয়ে আসতেই আমার ভ্যালু কমে গেল। প্রভেন্দু বলে, তুমিই তো সাধেয়ার সাথে সবকিছু সেট করে দিলে, এখন এসব কেন বলছো? ডেলুলু বলে, তুমি ছাড়া আমার আর কেউ নেই। প্রভেন্দু বলে, আমি একজন আত্মাকে কি করে ভালোবাসতে পারবো, যাকে আমি স্পর্শ পর্যন্ত করতে পারি না? ডেলুলু বলে, দূর থেকেও ভালোবাসা যায়, ভালোবাসার জন্য শুধুমাত্র স্পর্শের প্রয়োজন নেই। প্রভেন্দু তখন জানায়, সাধেয়া আমাকে যখন জড়িয়ে ধরেছিল আমি অনেক খুশি হয়েছিলাম। প্রথমবারের মতো এমন একটা অনুভূতি আমি পেলাম, কিন্তু তুমি সব শেষ করে দিলে। ডেলুলু কষ্ট পেয়ে বলে, তুমি অনেক সেলফিশ, সব ছেলেরাই এই একই রকম। আমার জন্য তুমি সাধেয়ার কাছে আসতে পেরেছ। তখনই সাধেয়া কল করে। প্রভেন্দু বলে, আমার প্রাইভেসি লাগবে, আসলে তোমার থেকে এখন আমার মুক্তির প্রয়োজন। এই বলেই সে তার গাড়ি থেকে বের হয়। তখনই অন্য আরেকটি গাড়ি পাশ দিয়ে যায়। অল্পের জন্য প্রভেন্দু বেঁচে যায়। তখনই ডেলুলু দৌড়ে এসে প্রভেন্দুকে জড়িয়ে ধরে কান্না করে। সে বলে, আমার সব মনে পড়ে গেছে। ডেলুলু প্রভেন্দুকে জানায় তার পরিবারে বাবা, মা আর একজন ছোট ভাই রয়েছে। সে জানায় সে একটি ছেলেকে ভালোবেসেছিল। এই কথাই সে তার বাবা মাকে জানায় একদিন। ডেলুলু তার পরিবারকে জানায় সে ছেলেটিকে প্রপোজ করার চিন্তা করছিল, কিন্তু ছেলে তার থেকে বয়সে বড় এবং হিন্দু। তবুও ডেলুলুর মা বাবা ছেলেটির সাথে দেখা করতে রাজি হয়। পরের দিন তারা দেখা করতে একটি রেস্টুরেন্টে আসে। ডেলুলুকে ছেলেটি টেক্সট করে জানায় সে আসতে পারবে না। ডেলুলুর মা বলে, কারো কাছ থেকে কিছু আশা করবে না, তোমাদের জেনারেশন কমিটমেন্ট দিতে ভয় পায়। তখনই ছেলেটি কল করলে ডেলুলু কথা বলতে বের হয়, আর সঙ্গে সঙ্গেই একটি কার এসে তাকে ধাক্কা মারে। ডেলুলুর ভাই তখন স্কুলেই ছিল। সেই স্কুলের ক্যাপ্টেন ছিল অবিনাশ। অবিনাশ ডেলুলুর ভাইকে নিয়ে হাসপাতালে আসে। হয়তো সেই কারণেই ডেলুলুর আত্মা অবিনাশের সাথে কানেক্ট হতে পেরেছিল। ডক্টর জানায় ডেলুলু বেঁচে থাকলেও সে একজন ব্রেন ডেড পেশেন্ট। তাকে এই অবস্থায় রাখা হলে সে আরো বেশি কষ্ট পাবে। এর চেয়ে ডেলুলুকে মৃত্যুদান দিলে তার কষ্ট কম হবে। ডেলুলুর বাবা সব কিছু ডেলুলুর ছোট ভাইকে বলে, আর তাকে কষ্ট থেকে মুক্তি দিতে তারা এই চূড়ান্ত সিদ্ধান্তটা নেয়। আর দুজন মিলেই ডক্টরকে ইয়েস জানিয়ে দেয়, যে ইয়েসের কথা ডেলুলু প্রভেন্দুকে বলেছিল।
ডেলুলু প্রভেন্দুকে তার পরিবারের সব ডিটেলস দেয়। প্রভেন্দু বলে, তোমার নাম কি? তখন ডেলুলু বলে, আমার নাম ডেলুলু। ডেলুলু মানে ডিলিউশন, মানে মায়া। এই বলেই ডেলুলু ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ তার আত্মা মুক্তি পেয়ে যায়। প্রভেন্দু আবার একা হয়ে যায়। সে প্রতিটি সেকেন্ড মায়াকে মিস করতে থাকে। সাদিয়ার সাথে থেকেও সে মায়ার অ্যাবসেন্স সব সময় অনুভব করে। প্রভেন্দু মায়ার বাবার ডিটেলস ফেসবুক থেকে বের করে। এরপর মায়ার বিষয়টি তার আঙ্কেলের সাথে শেয়ার করে। আঙ্কেল তখন বলে, মায়ার বাবা মা সেই ছেলেটিকে কখনো দেখেনি। যেই ছেলেটিকে মা বাবাকে দেখানোর ইচ্ছেটাই ছিল মায়ার শেষ ইচ্ছে। এই কথা শুনতেই প্রভেন্দু পরের দিন মায়ার বাড়িতে আসে। সে মায়ের মাকে বলে, আমি মায়ার ফ্রেন্ড। মায়ের মা তাকে ভেতরে আসতে বলে। মায়ের ব্যাপারে অনেক গল্প বলে, সে কি পছন্দ করত, কি পছন্দ করত না। তখনই প্রভেন্দু মায়ার একটি ছবি দেখতে পায়। সে মায়ার ছবিটির দিকে এক পলকে তাকিয়ে থাকে। মায়ের মা সেটা নোটিস করে। তিনি মনে করেন মায়া যে ছেলেটিকে পছন্দ করেছিল সেই ছেলেটিই হলো প্রভেন্দু। কারণ প্রভেন্দুর দাড়িও রয়েছে, সে হিন্দু, এমনকি সে মায়ের থেকে বয়সে কিছুটা বড়। মায়ের মা তখন বলে, তোমাকেই মায়া ভালোবেসেছিল তাই না? প্রভেন্দু বলে, হ্যাঁ। প্রভেন্দু মায়ার মাকে মিথ্যে বলেও মিথ্যে বলেনি, কারণ মায়া জীবিত থাকতে যাকে ভালোবেসেছিল সেটা প্রভেন্দু ছিল না। তবে মারা যাওয়ার পর এবং মুক্তি পাওয়ার আগে মায়া প্রভেন্দুকে ভালোবেসেছিল, তাকে ভালোবাসি সেটা বলেছিল। প্রভেন্দু বাইরে আসতেই এক শীতল সতেজ হাওয়া তাকে স্পর্শ করে যায়। সে বুঝতে পারে এটা মায়া ছিল, ঠিক যেই স্পর্শ সে মায়ার কাছ থেকে অনুভব করেছিল। অনেকদিন পর তার মুখে আবার হাসি ফুটে ওঠে। এর কিছুদিন পরই প্রভেন্দুকে একটি শো করতে দেখানো হয়। সে এখন লাইফে সাকসেসফুল। সাদেয়া তার কনসার্টের পাশে থেকে উৎসাহ দেয়। প্রভেন্দু শোতে মায়ের ইনস্ট্রাকশন দেওয়া কর্ডগুলো বাজায়। প্রভেন্দুর লাইফে এখন সবকিছু রয়েছে, সাকসেস রয়েছে, তার পছন্দের মানুষ রয়েছে, বাবার সাথে ভালো সম্পর্কও রয়েছে। আর এই সবকিছুই হয়েছে মায়ার জন্য। সবকিছু থাকলেও আজ তার সাথে নেই শুধুমাত্র মায়ার সঙ্গটা। আর সেই জন্যই প্রভেন্দু কনসার্টে মায়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে এখনো ভুলে যায়নি। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।